আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০ দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন সালাউদ্দিন আহমেদ। গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধান বিচারপতির। বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা তলিয়ে গেছে জকিগঞ্জ। বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭টা। ডিবি ওয়ার্ডের ২১ ভারতীয় কর্মকর্তা চট্টগ্রাম বন্দরে উত্তেজনা। ইশরাককে মেয়র ঘোষণা পর্যন্ত অবস্থানের ডাক। ঢাকা সিএমএম কোর্ট কর্মচারীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ। বাসের ধাক্কায় মতিঝিল থানার এসআই নিহত। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী টিআইবি। ধোবাউড়া সীমান্ত দিয়ে ১২ ভারতীয়কে বাংলাদেশে পুশিন। আদানির বিরুদ্ধে নয়া অভিযোগে তদন্ত শুরু আমেরিকার। $২০০ বিলিয়ন সম্পদের বেশিরভাগ আফ্রিকায় দান করার ঘোষণা বিল গেটসের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি, জামায়াত, এনসিপি সহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বহুদলীয় আলোচনা হয়। কমিশন সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সংবিধানের অনুচ্ছেদ ৭০, সংসদে স্থায়ী কমিটিগুলোর কার্যকারিতা, নিম্নকক্ষে নারী আসন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মূলত সংবিধান সংস্কার কমিশনের যেসব সুপারিশ নিয়ে এখনো রাজনৈতিক ঐকমত্য গড়ে ওঠেনি সেসব বিষয় নিয়েই এই পর্বের আলোচনা আয়োজিত হচ্ছে। এর আগে বিভিন্ন সময় পৃথকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করলেও এবারই প্রথম একসঙ্গে সব দলের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আলোচনাতে সব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নাও হতে পারে, ফলে ঈদের পরও আলোচনা পর্ব অব্যাহত থাকতে পারে। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। এর আগে গত ১৫ অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনও নিজের গুমের অভিযোগ জমা দেন। অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে, তবে এখনো এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ জানান তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধ জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা, সেই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে। নিজের গুম হওয়া প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে গুম কমিশনে এসেছি। ২০১৫ সালে ১০ মার্চ রাত ৯:৩০টার দিকে উত্তরার একটি বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নিয়ে যায়। তার ৬১ দিনের মাথায় আরেকটি দেশে পাচার করে তারা। এ সময়ের মধ্যে আমাকে যে রুমে রেখেছিল সেই রুমের বর্ণনা সহ নানা বিষয়ে আমি গুম কমিশনের কাছে বলেছি। বিচার বিভাগ সংস্কারে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক প্রকাশনা প্রজন্ম ২৪-এর মোড়ক উন্মোচনের সময় এই আহ্বান জানান তিনি। সোমবার প্রধান বিচারপতির কার্যালয়ে এই মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচনের পর প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের সংস্কারের জন্য কাজ করছে, গণমাধ্যম ও সংস্কারের সহযোগিতা রাখছে। আশা করছি এই সহযোগিতা অব্যাহত থাকবে। সারা দেশে কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠে যাওয়ায় বিপদে পড়েছে উপকূলীয় এলাকার বাসিন্দারা। সিলেট বিভাগের ৪ জেলা, ৩ পার্বত্য জেলা নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাটে পানি বাড়ছে। বন্যাপ্রবণ ৩ নদীর মধ্যে সিলেটের সুরমা, কুশিয়ারা ও মৌলভীবাজারে মনু নদ পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে এই অঞ্চলের নিচু এলাকা বানের পানিতে প্লাবিত হয়েছে। মঙ্গলবার আরো বাড়তে পারে এসব নদ নদীর পানি। বুধবার ৩ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সোমবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৭ জুন। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রথম জামায়াত সকাল ৭টায়, ইমাম থাকবেন ডক্টর খলিলুর রহমান মাদানী। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমাম ডক্টর মাওলানা আবু সালেহ পাটোয়ারি। তৃতীয় জামাত সকাল ৯টায়, ইমাম ডক্টর মুস্তাক আহমেদ। চতুর্থ জামাত সকাল 10টায়, ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল 10টা 45 মিনিটে।
চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে ইজারা ইস্যু ঘিরে চট্টগ্রামে উত্তেজনা চরমে। দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এনসিটির দায়িত্ব দেওয়ার উদ্যোগ ঘিরে শ্রমিকদের ক্ষোভ, রাজনৈতিক প্রতিবাদ এবং নিরাপত্তার সংশয় সব মিলিয়ে পরিস্থিতি জটিল আকার নিয়েছে। সর্বশেষ এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ডিপি ওয়ার্ল্ডের 34 জন কর্মকর্তার এনসিটিতে প্রবেশ, যার মধ্যে 21 জনই ভারতীয় নাগরিক। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এনসিটির ইজারা এখনো চূড়ান্ত হয়নি। এখনো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে প্রস্তাব বিবেচনায় পর্যায়ে থাকলেও ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা টার্মিনালের ভিতরে ঢুকে কার্যত পর্যবেক্ষণ ও প্রাথমিক দখলদারির আচরণ শুরু করেছেন। এর ফলে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা এবং চাকরি হারানোর আতঙ্ক। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে টানা 17 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে সংস্থাটির কর্মচারী ও ইশরাকের অনুসারীরা। তারা মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসি সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে রাখে, ফলে বন্ধ রয়েছে সব সেবা কার্যক্রম। এসি ইশরাককে মেয়র ঘোষণা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সমর্থকরা। অন্যদিকে ইশরাককে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের অনুলিপি এখনো ইসিতে পৌঁছায়নি বলে জানা গেছে। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, ইশরাকের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ আমরা পাইনি। পর্যবেক্ষণ ও নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে ব্যবস্থা নেব। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সহায়ক কর্মচারীদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স 2025 সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সোমবার সিএমএম আদালতের সম্মেলন কক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়েছে। এতে সিএমএম কোর্ট ও জিআরও শাখার বিভিন্ন পর্যায়ের অন্তত 250 জন কর্মচারী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বাস্তবিক বিভিন্ন বিষয় সহ আইনগত বিষয়ের হাতে কলমে শেখানো হয়। সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ প্রশিক্ষণার্থী কর্মচারীবৃন্দ এবং জিআর শাখার পুলিশ সদস্যরা। বক্তব্য দেন কোর্স পরিচালক ও এসিএমএ মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাসের ধাক্কায় উপ পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম নিহত হয়েছে। সোমবার রাত 8:10 খিলগাঁওয়ের খলিলের গোস্তারা দোকানের বিপরীত পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য ডিএমপির মতিঝিল থানায় কর্মরত ছিলেন। খিলগাঁওয়ের বাসাবো এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। গ্রামের বাড়ি নেত্রকোনা সদর থানা এলাকায়। নতুন 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগের কড়া সমালোচনা করে সংস্থাটি বলেছে, বিষয়টিকে রাষ্ট্রীয় সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে সরকার। একই সঙ্গে এই সিদ্ধান্তকে অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী বলেও মন্তব্য করেছে সংস্থাটি। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে 12 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার রাত 1টার দিকে 1141 এর 8S পিলার মুন্সিপাড়া বিওপি এলাকা তাদের পুশিং করা হয়। পরে তাদের মুন্সিপাড়া এলাকা থেকে আটক করে বিজিবি। আটককৃত 12 জনের মধ্যে 3 জন নারী, 8 জন পুরুষ ও 1 জন শিশু রয়েছে। আটককৃতরা জানান, গত 24 মে গুজরাট থেকে সেখানকার পুলিশ তাদের আটক করে। এরপর বিভিন্ন সময় তাদের মারধর করা হয়, এমনকি তাদের কাছ থেকে মোবাইল, আইডি কার্ড, আধার কার্ড সহ যাবতীয় মালামাল রেখে দেয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গুজরাটের মুন্দ্রা বন্দর দিয়ে ভারতে ইরানের তরল পেট্রোলিয়াম গ্যাস আমদানি করেছে কিনা তা খতিয়ে দেখতে ভারতের ধনকুবের গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন মার্কিন কৌশলীরা। যুক্তরাষ্ট্রের পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে। আমেরিকার ওই সংবাদ মাধ্যম একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা গ্রাহ্য না করে গুজরাটের মুন্দ্রা বন্দরের মাধ্যমে গোপনে ইরান থেকে তেল আমদানি করেছে আদানি এন্টারপ্রাইজ। সম্প্রতি বেশ কয়েকটি তেলের ট্যাঙ্ক সেখানে দেখা গিয়েছে। আগামী 20 বছরের মধ্যে প্রায় $200 বিলিয়ন সম্পদের বেশিরভাগই আফ্রিকার শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য সেবায় ব্যয় করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সোমবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ এ তথ্য জানায়। ইথিওপিয়ার আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে এক ভাষণে সরকার প্রধান, কূটনৈতিক ও অংশীদারদের উদ্দেশ্যে গেটস বলেন, সরকারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই তহবিল ব্যবহার করা হবে। গেটস বলেন, স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে আফ্রিকার প্রতিটি দেশই সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এবং এই পথে অংশীদার হওয়া একটি রোমাঞ্চকর বিষয়। তিনি প্রাথমিক স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন যে এটি স্বাস্থ্য ও সুস্থতার উপর সবচেয়ে বড় প্রভাব ফেলবে। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।